প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালায়। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। ধারাবাহিকভাবে তোমাদের অঙ্কের উপর ক্লাস নিয়ে চলেছি। আজকে ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে লেখচিত্র বা গ্রাফ থিওরি। গ্রাফ থিওরির অলরেডি ফার্স্ট পার্টের একটা ভিডিও করে দিয়েছি, যেখানে কনসেপ্টচুয়াল যে ব্যাপারগুলো ছিল সেগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। যারা ভিডিওটা দেখেছো আর যারা দেখোনি এখনো পর্যন্ত তারা ভিডিওটা দেখে নেবে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে আমরা দেখেছিলাম যে গ্রাফ থিওরি কি জিনিস এবং সেটাকে কিভাবে আমরা অঙ্কের সাহায্যে সেই থিওরিগুলোকে অ্যাপ্লাই করব। আজকে তার সঙ্গে সামঞ্জস্য রেখে তার এক্সটেনশন পার্ট আমরা করব গ্রাফ থিওরির সমীকরণের লেখচিত্র অঙ্কন। আজকে আমাদের এই পার্টটা, যেটা চ্যাপ্টার 3.2, এই চ্যাপ্টারের কিছু অঙ্ক করতে আমাদের কাজে লাগবে। আজকের আলোচনার বিষয়টা আমি গতদিন যেটা পড়িয়েছি তার আহ সঙ্গে সামঞ্জস্য রেখে বা তার সঙ্গে কন্টিনিউটি রেখে আজকের বিষয়টা শুরু করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আমাদের অঙ্ক করতে কিন্তু সুবিধা হবে। অঙ্ক করার জন্য কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো খুবই সোজা। আমি নিয়মগুলো যদি পরপর লিখে দিই যে এইভাবে এইভাবে অঙ্কগুলো করতে হয়, তাহলে তোমরা সবাই অঙ্কগুলো করতে পারবে। কিন্তু তাতে করে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে না। যদি বুঝতে হয়, অর্থাৎ ধারণাগত দিক যদি স্ট্রং করতে হয়, তাহলে আমরা কেন সেই ফর্মুলা বা রুলস গুলো ব্যবহার করব সেইগুলো বুঝতে গেলে আজকের এই ক্লাসটা দেখতে হবে। এইটা যদি সঠিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে বা এই লেখচিত্র সংক্রান্ত যতগুলো অঙ্ক পরবর্তীতেও তোমরা উঁচু ক্লাসে করবে, সেখানে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা গতদিনের যে আলোচনা করেছি সেইখান থেকে শুরু করি। আমরা যেগুলো জানি সেটা হচ্ছে, একটা সিস্টেমকে যখন গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করব, ধরে নিচ্ছি বোর্ড হচ্ছে একটা সমতল, অবশ্যই সমতল। এই বোর্ডটাকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করে নিচ্ছিলাম, দুটো অক্ষরেখার সাহায্যে। উপর থেকে নিচের দিকে যে অক্ষরেখার সাহায্যে ভাগ করছিলাম, এটা গতদিনে আলোচনা হয়েছিল, সেটাকে আমরা বলছি ওয়াই অক্ষরেখা বা ওয়াই অ্যাক্সিস। আর ওপর থেকে বলছি এক্স অক্ষরেখা, যেটাকে আমরা আনুভূমিক বা হরাইজন্টাল অক্ষরেখাও বলি, তাকে বলছি এক্স ও এক্স ড্যাশ। তোমরা এটা জানো, এটা আমরা শিখেছি। এই এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা পরস্পর লম্বভাবে যে বিন্দুতে এসে মিশছে সেই বিন্দুটাকে আমরা বলছি ও, নাম দিয়েছি, এবং এর স্থানাঙ্ক হচ্ছে 0,0। ও হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। এখান থেকে সমস্ত বিন্দুর মাপ শুরু হবে। এখান থেকে আমরা ও বিন্দু থেকে মাপ শুরু করব, এবং ও বিন্দুর নিজের স্থানাঙ্ক হচ্ছে 0,0। তার মানে দাঁড়াচ্ছে ও বিন্দুর এক্স ও 0, ওয়াই ও 0, এখান থেকে যেহেতু সমস্ত কিছু স্টার্ট হচ্ছে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সমীকরণ এবং সেই সমীকরণের লেখচিত্র অঙ্কন। তার আগে সমীকরণ ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব গত দিনের ক্লাসের ধারণাকে কাজে লাগিয়ে। আমরা গতদিন যেটা শিখেছিলাম যে পুরো এই যে তল, যেটাকে কিনা আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা ভাগ করছিলাম, চারটে টুকরো করেছিলাম। এখানে একটা টুকরো ছিল দেখতে পাচ্ছ, যেটাকে আমরা বলছিলাম ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট। এই সমতলের উপর যে কোনো একটা বিন্দু আমরা বসাতে পারছিলাম এবং সেই বিন্দুর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট আমরা কিভাবে বের করতে হয় সেটা আমরা জেনেছিলাম। এখন এই যে যে তলটা, এই তলটাকে আমরা আগের দিনই বলেছিলাম এই তলটাকে এক্স ওয়াই তল বলছি। এক্স ওয়াই তল বা কার্টেসীয় তল কেন বলছি? কারণ প্রত্যেকটা বিন্দু যারা কিনা এই তলে আছে তাদেরকে এক্স এবং ওয়াই এর দ্বারাই কিন্তু আমরা প্রকাশ করতে পারবো। এবার সেইখান থেকে আজকে যদি সমীকরণের ধারণায় যেতে হয়, তাহলে সরল রেখা আমরা তৈরি করব, সেই সরল রেখার একটা সমীকরণ আঁকবো। সমীকরণ নিয়ে ডিটেলস আমরা ধাপে ধাপে আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, খাতা পেন নিয়ে বসো, যেখানে নোট করার মতো সেখানে নোট করে নেবে। আমাদের গতদিনের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারছি, যদি আমি এখানে করে একটা পয়েন্ট আঁকি, এখানে একটা মনে করো পয়েন্ট এঁকেছি, বড় করে লিখছি, এখানে একটা পয়েন্ট এঁকেছি। তো যদি পয়েন্ট আঁকি এবং সেই পয়েন্টের নাম দিই এ, এই পয়েন্টের কিছু না কিছু একটা কোঅর্ডিনেট হবে, অর্থাৎ যেখান থেকে মাপছিলাম জিরো থেকে বা ও থেকে, সেখান থেকে এক্স পর্যন্ত গেলে কিছু একটা মান পাবো, এবং তারপরে উপরে গেলে আর একটা কিছু একটা মান পাবো। তো এই যে যে মানটা পাবো সেটাকে ধরে নাও 8,2। এই যে পয়েন্টটা নিয়েছি 8,2, মানে এইখানে হচ্ছে এক্স এর ভ্যালু 8 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। আমরা দেখতে পাচ্ছি আমি ইচ্ছা মতো যে কোনো একটা পয়েন্ট নিয়েছি, এবং এই গ্রাফের ওপরে যদি আমি আর একটা পয়েন্ট এখানে নিই, মনে করো এই পয়েন্টটা আমি এখানে নিলাম, সেই পয়েন্টটা হচ্ছে বি। প্রথমে সবই কিন্তু আমি ফার্স্ট কোয়াড্রান্টে লিখছি, অন্য জায়গাও লিখতে পারতাম বি। তো এরও একটা কিছু কোঅর্ডিনেট হবে। এর কোঅর্ডিনেট মনে করো এটা হচ্ছে 3,7, অর্থাৎ এর এক্স হচ্ছে 3, ওয়াই হচ্ছে 7। এখন তোমরা জানো যে প্রত্যেকটা পয়েন্টের, যেহেতু এটা এক্স ওয়াই তলে অবস্থিত, তার দুটো পার্ট থাকবে।
যে কোনো জায়গায় লিখি না কেন, এখানে লিখলেও যে পয়েন্টটা হবে তার দুটো পার্ট থাকবে, একটা পার্ট হচ্ছে এক্স পার্ট, একটা পার্ট হচ্ছে ওয়াই পার্ট, একটা কম্পোনেন্ট হচ্ছে এক্স, একটা কম্পোনেন্ট হচ্ছে ওয়াই। এখন যে দুটো বিন্দু আমি পেয়েছি এ আর বি দ্বারা আমি চিহ্নিত করেছি এবং ইচ্ছা মতো আমি নিয়েছিলাম, সেই দুটো বিন্দু স্কেলের সাহায্যে যুক্ত করি। স্কেল দিয়ে তুমি দুটো বিন্দু যুক্ত করে দিতে পারো। যদি যুক্ত করা যায় তাহলে দেখতে পাবে এই দুটো বিন্দু একটা সরল রেখা তৈরি করছে, অর্থাৎ সমতলের উপর যে কোনো দুটো বিন্দু যোগ করলে একটা সরল রেখা তৈরি করে। এই সরল রেখা যেহেতু তাহলে শেষ নেই, সেই হিসাবে আমি একে দুটো অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ ইচ্ছা মতো সরলরেখাকে টেনে আমি অসীম পর্যন্ত বাড়াতে পারি, এর কোনো শেষ নেই, তোমরা জানো। কিন্তু যে সরল রেখা বা সরল রেখার একটা অংশ পেয়েছি তার মধ্যে ইচ্ছা মতো আমি দুটো বিন্দু নিয়েছি, এবং সরল রেখাটার নামও আমি যদি দিয়ে দিই, এখানে পি বললাম, এখানে কিউ বললাম আপাতত। তো পি কিউ একটা সরল রেখা পেয়েছি যার উপরে এ এবং বি বিন্দু দুটো অবস্থিত রয়েছে। তো এই পি কিউ সরলরেখা তৈরি করতে গিয়ে এ এবং বি বিন্দুর ভূমিকা আছে। অর্থাৎ এ বিন্দু বলতে বোঝা যাচ্ছে এর দুটো পার্ট, একটা এক্স পার্ট একটা ওয়াই পার্ট, এবং বি বিন্দুর দুটো পার্ট, একটা এক্স পার্ট ওয়াই পার্ট, দুটো ভূমিকা আছে। তাহলে আমি এখন যদি প্রশ্ন করি যে সরল রেখার উপর দুটো বিন্দু হচ্ছে এ বি নিলাম, স্যার যদি সরল রেখার উপর দুটো বিন্দু এ বি না নিয়ে অন্য যদি দুটো বিন্দু নিতাম, মনে করলাম এখানে একটা বিন্দু নিতাম সি এবং এইখানে একটা বিন্দু নিতাম ডি, তাহলে কি এই সরল রেখাটা আঁকা যেত না? হ্যাঁ, তাহলেও পিকিউ সরলরেখাটা আঁকা যেত। এবি বিন্দুতেই যে আঁকতে হবে এর কোনো মানে নেই। এই এবি বিন্দু বাদে আরো অসংখ্য বিন্দু কিন্তু পিকিউ সরলরেখার উপরে অবস্থিত, এবং প্রত্যেকটা বিন্দু দিয়েই এই পিকিউ সরলরেখাকে কিন্তু রিপ্রেজেন্ট করা যাবে, আঁকা যাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে একটা সরলরেখা আঁকা, লেখচিত্র আঁকা। লেখচিত্র মানে হচ্ছে একটা সরলরেখার ছবি আঁকা। সরলরেখাই হবে এমন কোনো মানে নেই, সেটা বৃত্ত হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু আমাদের আলোচ্য বিষয় আজকে সরলরেখার ছবি আঁকা সমীকরণ থেকে। তো সমীকরণ কি সেটা বোঝার চেষ্টা করছি। তো সমীকরণ বলতে আমরা যেটা বুঝতে পারবো যে এই যে পি কিউ সরলরেখার উপরে যে অসংখ্য বিন্দু আছে, বিন্দু থাকবে, সেই বিন্দুর প্রত্যেকটারই এক একটা করে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট থাকবে যারা কিনা পি কিউ এর উপর অবস্থিত। তাহলে পি কিউ সরলরেখাকে যদি আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি, এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে পারবোই। পিকিউ সরলরেখাকে যদি আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ এই সরলরেখার ওপরে যারা যারা বসবে, যে যে বিন্দু বসবে, সেই বিন্দুর একটা বিশেষ ধর্ম থাকবে, সেই বিন্দুর বিশেষ ধর্ম থাকবে যারা কিনা পিকিউ সরলরেখাকে তৈরি করতে ব্যবহৃত হচ্ছে। এইখানে তুমি দেখতে পাচ্ছ আমি প্রথমেই নিয়েছিলাম একটা বিন্দু এ, ঠিক এর স্থানাঙ্ক যদি 8,2 হয়, তো এর পাশেই ঠিক আর একটা বিন্দু আছে, কিছু না কিছু আছে, আমি নাম দিতে পারি, তার স্থানাঙ্ক 8,2 এর খুব কাছে। তার পাশে আর একটা বিন্দু আছে, তার স্থানাঙ্ক 8,2 এর আর একটু দূরে হবে। তো অসংখ্য বিন্দু আছে, একটা সরলরেখাকে ব্রেক করলে বা একটা সরলরেখাকে ভাঙলে আমরা অসংখ্য বিন্দু পাবো, আর প্রত্যেকটা বিন্দুর এক একটা করে স্থানাঙ্ক হবে, অর্থাৎ এক্স ওয়াই কোঅর্ডিনেট থাকবে। তাহলে এই যে সরলরেখা পিকিউ কে তৈরি করছি বা পিকিউ আঁকলাম, এই সরলরেখাকে আমরা কিন্তু এক্স এবং ওয়াই দ্বারা ম্যাথামেটিক্যালি বা গাণিতিক ভাবে প্রকাশ করতে পারি। যে ছবিটা আমরা চোখে দেখছি সেই ছবিটা কিন্তু গাণিতিক ভাবে অঙ্কের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো এক্স এবং ওয়াই দ্বারা। অর্থাৎ এই সরলরেখা তৈরি করতে গিয়ে যে যে বিন্দু ব্যবহৃত হয়েছে, এখানে কয়েকটা বিন্দু মাত্র লিখলাম, যে কটা লিখেছি সেটা তো দেখতেই পাচ্ছি, যেগুলো লিখিনি অসংখ্য রয়েছে, ইনফিনিটি নাম্বার অফ পয়েন্টস রয়েছে। সেই পয়েন্টস গুলো যদি সমস্ত পয়েন্টস এর কালেকশন নেই, যারা কিনা পিকিউ এর উপর রয়েছে, বারবার বলছি, তাদের বিশেষ একটা ধর্ম বা চরিত্র দেখা যাবে, তারা একটা শর্ত মেনে চলবে সেই বিন্দুগুলো। কি শর্ত? যে এইটাই শর্ত যে তারা পিকিউ এর উপর অবস্থিত, এটাই হচ্ছে শর্ত। পিকিউ এর বাইরে যদি অবস্থিত হয়, সরলরেখার বাইরে, এখানে যদি একটা বিন্দু নিই টি, সেই ক্ষেত্রে এ কিন্তু পিকিউ সরলরেখার উপরে অবস্থিত নয়, অর্থাৎ টি বিন্দুরও তো কোনো একটা এক্স এবং ওয়াই থাকবে। তাহলে সেই সেই এক্স আর ওয়াই তার যে ধর্ম, সেই ধর্ম আর পিকিউ সরলরেখার উপর যারা যারা বসে আছে তাদের যে এক্স আর ওয়াই হবে, তাদের ধর্ম কিন্তু আলাদা হবে। এই সরলরেখার একটা বিশেষ ধর্ম থাকবে, বা এই সরলরেখার উপর যে বিন্দুগুলো বসেছে এক্স এবং ওয়াই অংশ নিয়ে, তাদের একটা বিশেষ শর্ত মেনে চলতে হবে। যারা যারা সেই শর্তকে মেনে চলবে, মেনে চলে পিকিউ সরলরেখাটা তৈরি করতে গিয়ে ব্যবহৃত হবে, ভালো করে বোঝো, যারা যারা পিকিউ সরলরেখার উপর বসবে তাদের একটা এক্স এবং একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে। সেই এক্স এবং ওয়াই কম্পোনেন্ট দ্বারা এই পিকিউ সরলরেখাকে আমরা কিন্তু গাণিতিক উপায়ে ম্যাথামেটিক্স এর মাধ্যমে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে আমরা তুলে ধরতে পারবো। যদি তুলে ধরতে পারি তাহলে তাকে বলবো পিকিউ সরলরেখার সমীকরণ।
পিকিউ সরলরেখার উপর যে বিন্দুগুলো বসে আছে সেই বিন্দু অসংখ্য বিন্দু আছে, সমস্ত বিন্দুর যদি আমি কালেকশন নিই, এখানেও একটা বিন্দু আছে, এখানেও একটা বিন্দু আছে, এটাকে যদি আমি আরো টেনে নিয়ে যাই, আরো টেনে নিয়ে যাই, আরো টেনে নিয়ে গেলে আরো বিন্দু পাবো, অর্থাৎ এই বিন্দুটা এবং এই বিন্দুটা জুড়ে দিলেও এই একই সরলরেখা পাবো। এটাকে টেনে নিয়ে গেলে যদি আরো দূরে যায় তাহলে এখানের বিন্দু আর এখানের বিন্দু জুড়ে দিলে এই একই সরলরেখা পাবো। তাহলে সরলরেখা তৈরি করতে যাদের যাদের কন্ট্রিবিউশন রয়েছে, যাদের যাদের অবদান রয়েছে, সেই সমস্ত বিন্দুকে যদি আমি একসঙ্গে কালেকশন করি তাহলে তার মধ্যে একটা করে এক্স এবং একটা করে ওয়াই পাবো, প্রত্যেকটা বিন্দুর রেসপেক্ট এক্স ওয়াই পাবোই। সেই এক্স ওয়াই দিয়ে যদি আমি এই সরলরেখাটাকে প্রকাশ করতে পারি ম্যাথামেটিক্স এর সাহায্যে, অঙ্কের সাহায্যে, তাহলে এই পি কিউ কে বলবো সেই তার সমীকরণ, অর্থাৎ সেই এক্সপ্রেশনটাকে বলবো পি কিউ এর সমীকরণ। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো এই যে পি কিউ সরলরেখাটা আঁকলাম, এটাকে আমরা এইভাবে লিখছি, পি কিউ এর সমীকরণ লিখছি, যেহেতু এক্স আর ওয়াই দিয়ে আসবে, মনে করছো এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াই যোগ করলে মানে এই পি কিউ সরলরেখার উপর যে যে বিন্দু হবে তার এক্স আর ওয়াই যোগ করলে মনে করো 10 হবে। যদি এই শর্তটা পূরণ হয় তাহলে এই এই এক্সপ্রেশনটাকে বলবো পিকিউ সরলরেখার সমীকরণ। অর্থাৎ এইটা হচ্ছে ইকুয়েশন, কার ইকুয়েশন? পিকিউ এর ইকুয়েশন। পিকিউ এর উপর যে যে বিন্দুগুলো বসে আছে, যারা যারা বসে থাকবে তাদের একটা শর্ত মেনে চলতে হবে, সেই বিন্দুর এক্স এবং ওয়াই যে দুটো কম্পোনেন্ট আছে তাদের যোগফল 10 হতে হবে। যদি 10 হয়, যারা যারা 10 হবে তারা তারাই এই সরলরেখার উপরে থাকবে। তাহলে এই যে যে ম্যাথামেটিক্স এর মাধ্যমে এটাকে প্রকাশ করছি, এটাকে বলবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 কে বলবো একটা সমীকরণ। সমীকরণ কি জিনিস স্যার? সমীকরণ হচ্ছে সমান চিহ্নের বাঁ দিকে এবং ডান দিকে কিছু এক্সপ্রেশন থাকবে, কিছু গাণিতিক সংখ্যামালা থাকবে, সেই সংখ্যামালার দ্বারা কোনো কিছুকে আমরা প্রকাশ করব। এখানে কি প্রকাশ করছি, কি প্রকাশ করছি দেখো, এখানে যেমন আমরা প্রকাশ করছি, ধরো আমার বাঁ পকেটে কিছু টাকা আছে, আমি গুনিনি, সেই টাকার পরিমাণকে বলছি এক্স টাকা, আর ডান পকেটে কিছু টাকা আছে যে টাকার পরিমাণকে আমি বলছি ওয়াই টাকা। কিন্তু দুটো টাকা যখন আমি দুই পকেট থেকে বের করে এক জায়গায় রাখলাম, রেখে গুনে দেখলাম, দেখলাম সেই টাকাটা হচ্ছে 10 টাকা। তাহলে এক্স এবং ওয়াই এর যোগফল 10-এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে সমান চিহ্নের বাঁ দিকের কিছু ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের দ্বারা সমান চিহ্নের ডান দিকের আমি একটা কানেকশন করে দিলাম এবং দুদিকের পরিমাণ হয়ে গেল সমান, যেহেতু সমান চিহ্নতে কানেকশন আছে। এবার তোমরাই বলো, যদি আমি এক্স সমান বলতাম বা পকেটে আমার 3 টাকা আছে, তো ডান পকেটে ক টাকা থাকতো? 7 টাকা থাকতো। 7 আর 3 যোগ করলেই 10 হয়। তাহলে বাঁ পকেটে কত টাকা থাকছে তার উপর নির্ভর করছে ডান পকেটের টাকাটা। 3-এর সঙ্গে 7 যোগ করলেই 10 হয়, অর্থাৎ 7-এর মান, এক্স এর মান যদি আমি 3 বসাই তো ওয়াই এর মান আমাকে 7 বসাতেই হবে। অথবা এক্স এর মান যদি আমি 8 বসাই তাহলে আমার ওয়াই এর মান 2 বসাতে হবে, না হলে ডান দিকের সঙ্গে সমান হবে না। এইটাকে বলছি আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। এবং এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের মধ্যে যে কোনো একটা জিনিসকে চলরাশি থাকতে হবে, যে কোনো একটা বা দুটো বা তিনটে রাশিকে চলরাশি থাকতে হবে। চলরাশি মানে কি স্যার? চলরাশি মানে হচ্ছে যে রাশির কোনো নির্দিষ্ট মান থাকে না। অর্থাৎ আমি যখন ধরেছি বাঁ পকেটে আমার এক্স টাকা আছে এবং ডান পকেটে ওয়াই টাকা আছে, তাহলে তোমরা বলো যে এক্স টাকা মানে কত টাকা, বুঝতে পারছো? আমার বাঁ পকেটে 3 টাকা থাকলে ডান পকেটে 7 টাকা থাকছে, বাঁ পকেটে 8 টাকা থাকলে ডান পকেটে 2 টাকা থাকছে। তাহলে এই এক্স এর মান কিন্তু নির্দিষ্ট নয় এবং ওয়াই এর মানও নির্দিষ্ট নয়। তাহলে যার মান নির্দিষ্ট নয় তাকে আমরা বলবো চলরাশি। বিভিন্ন সময় বিভিন্ন মানের সঙ্গে সমান হচ্ছে। এই ক্ষেত্রে এক্স যেমন 3-এর সঙ্গে সমান হচ্ছে, এই ক্ষেত্রে এক্স হচ্ছে কার সঙ্গে সমান? 8-এর সঙ্গে। এখানে যদি 6 লিখতাম তো এখানে 4 লিখতে হতো আমাকে, তাহলে এখানে 6-এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে প্রত্যেকটা বিন্দু স্পেসের উপর বা এই যে সরি প্লেনের উপর যদি প্রত্যেকটা বিন্দু আমি নিই, প্রত্যেকটা বিন্দুর রেসপেক্টে একটা করে এক্স এবং একটা করে ওয়াই পাবো, যার মান বিভিন্ন সময় বিভিন্ন কিছু হবে। অর্থাৎ এখানে যে এক্স এর মান যা হবে, ওয়াই এর মান যা হবে, এখানে গিয়ে তার মানটা চেঞ্জ হয়ে যাবে। এই পরিবর্তন হচ্ছে বলে বা চলে ফিরে বেড়াচ্ছে বলে কি আমরা চলরাশি বলবো বা ভেরিয়েবল বলবো। সমীকরণ তৈরি করতে গিয়ে আমাকে কিন্তু একটা বা দুটো বা তিনটে ভেরিয়েবলের দরকার হবে, যেহেতু এটা একটা সমতল, এক্স ওয়াই সমতল। তো এই সমীকরণের এই সমতলের উপরে যাকেই আঁকবো না কেন এক্স এবং ওয়াই দিয়েই প্রকাশ করতে হবে আমাকে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে আমি বুঝতে পেরেছি সমীকরণ কি জিনিস। সমীকরণ হচ্ছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনকে আমরা সমান চিহ্ন দ্বারা কানেকশন করে দিচ্ছি, এটা হচ্ছে সমীকরণ। আগেকার দিনে দেখো সমীকরণকে যদি বাস্তব অভিজ্ঞতার সঙ্গে লিঙ্ক করার চেষ্টা করি তাহলে তুমি দেখতে পাবে যে আগেকার দিনে আমরা একটা দাড়িপাল্লা ব্যবহার করতাম, হাত দাড়িপাল্লা, তোমরা দেখেছো। সেই দাড়িপাল্লার বাঁ দিকে আমরা বাটখারা চাপাতাম আর ডান দিকে আমরা বস্তু চাপাতাম যেটাকে ওজন করতে চাইছি। বাঁদিকে মনে করো, আমি একটা উদাহরণ দিচ্ছি, বাঁদিকে মনে করো 2 কেজি বাটখারা চাপিয়েছি আর ওজন করব 2 কেজি বাটখারার সঙ্গে 2 কেজি আলু।
যখন দেখবো দুদিকের পরিমাণ সমান হয়ে গেছে তখন কাঁটাটা না বাটখারার দিকে বেঁকে থাকবে না আলুর দিকে বেঁকে থাকবে, এ ইন্ডিকেট করবে, অর্থাৎ এই ইন্ডিকেটরের কাজ করবে না আমি তোমার দলে আছি না আমি তোমার দলে আছি, আমি সমান নিরপেক্ষ, এদিকেও বেঁকে নেই এদিকেও বেঁকে নেই, কারোর দিকে ঝুঁকে নেই। তো যখন ঝুঁকে থাকবে না তখনই দুদিকের পরিমাণ সমান হবে। সেই সিস্টেমটাকে আমরা বলছি ইকুয়েশন বলছি, মানে আমরা বলবো ওজনটা কমপ্লিট হলো, 2 কেজি ওজনের সঙ্গে 2 কেজি আলুর পরিমাণটা সমান হলো। তো সেটাকে বলছি আমরা ইকুইলিব্রিয়াম পজিশন, সমতা। তাহলে এইখানেও আমরা সেই সমতাই করছি, এক্স আর ওয়াই এর যোগফলের সাথে 10-এর সমতা করছি। তো এই যে সরলরেখাটা এঁকেছি, এই সরলরেখাটার সমীকরণ যদি আমি ধরে নিই, যেহেতু এটাকে এক্স এবং ওয়াই দিয়েই প্রকাশ করতে হবে, এই সমতলে রয়েছে বলে, এই প্লেনে রয়েছে বলে ধরে নিচ্ছি এক্স আর ওয়াই যোগ করলে তার যোগফলটা 10 হচ্ছে। যদি 10 হয় তাহলে সেই সরলরেখাটা দেখতে যেমন হচ্ছে তার লেখচিত্র, এটা হচ্ছে সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, আর তার যে চিত্র বা ছবি সেই ছবিটা হচ্ছে পিকিউ। বোঝা গেল? তার ছবিটা হচ্ছে পিকিউ। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের যেটা কাজ করতে হবে বা আমরা যে অঙ্কটা করব এই চ্যাপ্টারে, বিশেষ করে আমি এরপরে অঙ্কগুলো করাবো, সেখানে হচ্ছে সমীকরণ তো স্যার বুঝলাম যেটা হচ্ছে একটা সমীকরণ হলো, এরকম সমীকরণ আরো অনেক কিছু হতে পারে, হ্যাঁ আরো অনেক কিছু হতে পারে। মনে করো 2x প্লাস 3y ইকুয়াল টু 13 হলো, 13 হলো, আমি একটা লিখলাম ইচ্ছা মতো 13 হলো। তাহলে সেই সমীকরণটা ছবি এই ছবির সঙ্গে আলাদা হয়ে যাবে, যেহেতু ইকুয়েশন আলাদা তো ছবিও আলাদা হবে। তাহলে এর ছবি কেমন হবে একে দেখাও, এর ছবি কেমন হবে একে দেখাও, অর্থাৎ বিভিন্ন, এখানে যেমন একটা সমীকরণ লিখেছি আমি, এখানে আর একটা সমীকরণ লিখেছি, এরকম বিভিন্ন সমীকরণ থেকে সমীকরণ দিয়ে দেবে তোমাদের বইয়ে, সেই সমীকরণ থেকে তার ছবিকে এঁকে দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। সমীকরণ বুঝলাম, এবং প্রশ্ন এবার উঠছে স্যার সমীকরণ যদি দিয়ে দেয় তো সেই সমীকরণ থেকে আমরা কিভাবে তার ছবিটা আঁকবো, অর্থাৎ সেই সরলরেখাকে কিভাবে আমরা আঁকবো সমীকরণকে কাজে লাগিয়ে। তো সেটা হচ্ছে কৌশল। দেখো সেটা আঁকতে গেলাম, যে উদাহরণটা ফার্স্টে নিয়েছিলাম সেই উদাহরণটাকেই নিয়ে আমি হিসাব করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, একটা সাজে বুঝি। দেখো এই যে এই সরল এই সমীকরণের ওপরে আমি বলছি যে সেই সমস্ত বিন্দুই আছে এই সমীকরণের ওপরে, অর্থাৎ এটা যদি একটা সরলরেখা হয় এই সরলরেখার উপর সেই সমস্ত বিন্দুই আছে যাদের এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টের যোগফল 10। তাহলে আমরা জানি যে দুটো বিন্দু পেলেই, এই সরলরেখার উপর যদি দুটো বিন্দু পাই জুড়ে দিলেই এই সরলরেখাটা পেয়ে যাবো, দুটো বিন্দু জুড়ে দিলে এই সরলরেখাটা পেয়ে যাবো যদি তারা সত্যি সত্যি সরলরেখার উপর অবস্থিত থাকে। তাহলে দেখো এখান থেকে আমি কতগুলো বিন্দু পেলাম, 3 এবং 7, অর্থাৎ এক্স ইকুয়াল টু 3 এবং ওয়াই ইকুয়াল টু 7 এই সরলরেখার উপর অবস্থিত, এটা আমরা বলতে পারি, কারণ দুদিকে এক্স এর জায়গায় 3 এবং ওয়াই এর জায়গায় 7 বসে দিলে 10-এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে এরকম যদি আমি দুটো বিন্দু নিই, সেই দুটো বিন্দু যদি আমি জুড়ে দিই, এখানে দেখো আমি ইচ্ছা করে লিখেছিলাম 3 এবং 7, 3 এবং 7 কোথায়, এখানে একটা বিন্দু পাবো 3 এবং 7, তুমি দিকে গুনবে 1 2 3, তারপর উপর দিকে গুনবে 7, এখানে পৌঁছে যাবে। তারপরে তাহলে প্রথমে একটা বিন্দু পেলাম, সেই বিন্দুটা এই বি বিন্দু, এই সরল রেখার উপরে, তার স্থানাঙ্ক বলছি 3,7, আঁকলাম 3,7। এই বিন্দুটাকে তোমরা নিশ্চয়ই গ্রাফ পেপারে প্লট করতে পারো, সেটা আমি শিখিয়ে দিয়েছি। তারপরে আর একটা বিন্দু পেলাম, মনে করো এটাকে বি বিন্দু বলছিলাম, এটাকে মনে করো এ বিন্দু। তো এ বিন্দুটা হচ্ছে 8,2, অর্থাৎ এক্স সমান 8 এবং ওয়াই সমান 2 বসিয়েছিলাম। তাহলে এই দুটো বিন্দু যোগ করেই তো সরলরেখাটা পেয়েছিলাম, হয়ে গেল সরলরেখা আমার আঁকা। ভেরি সিম্পল ব্যাপার। এখন এই দুটো বিন্দু বের করবো কি করে স্যার, এখানে তো অসংখ্য বিন্দু আছে, তাহলে আমাকে দুটো বিন্দু লাগবে একটা সরলরেখার সমীকরণ আঁকতে গিয়ে। কিন্তু দেখো আমরা একটা সরলরেখার সমীকরণ আঁকতে গিয়ে সেই সরলরেখার সমীকরণের মধ্যে থেকে অসংখ্য বিন্দুর মধ্যে থেকে জাস্ট দুটো বিন্দু আমি টেনে বের করে নেব, কিন্তু অঙ্ক করার সময় আমি দুটো বিন্দুর হেল্প নেব না, আমি মিনিমাম 3টে বিন্দুর হেল্প নেব, অর্থাৎ 3টে বিন্দু টেনে নিয়ে আমি একটা একটা সরলরেখা আঁকবো। এখন যদি প্রশ্ন হয় যে স্যার দুটো বিন্দু যোগ করে দিলেই তো একটা সরলরেখা হয়, তাহলে অযথা আবার 3টে বিন্দু নেওয়ার কি দরকার, বিষয়টাকে আরো জটিল করার দরকার কি, দুটো বিন্দু নিয়েই তো এ আর বি নিয়েই তো সরলরেখাটা পাচ্ছিলাম, তাহলে 3টে বিন্দু নেওয়ার দরকার। দেখো তার উত্তরে বলি যে আমি যে সমীকরণটা পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 পেয়েছিলাম, এইখান থেকে আমি এইভাবে আমরা লিখবো, তারপরে ওই প্রশ্নটার উত্তরে যাচ্ছি, এইভাবে লিখবো, এখানে এক্স এখানে ওয়াই লিখবো, ঠিক আছে, অর্থাৎ এক্স এর কোঅর্ডিনেটের ভ্যালু এখানে হবে, তার সেই অনুসারে ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু এখানে হবে, এরকম 3টে ঘর লিখবো। দুটো ঘর নিলে হচ্ছিল না, এ আর বি নিলে হ্যাঁ স্যার হচ্ছিল, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। দেখো ভালো করে লক্ষ্য করো যে এই প্লেনের ওপর যদি আমি যে কোনো জায়গায় দুটো বিন্দু নিই, যে কোনো জায়গায় দুটো বিন্দু নিই, তো দুটো বিন্দু সবসময় স্কেল দিয়ে জুড়ে দিলে একটা সরল রেখাই হবে, কোথায় অবস্থিত আমার জানার দরকার নেই, এইখানে যদি নিতাম তো সেটার সঙ্গে জুড়ে দিলে একটা সরল রেখা হতো। কিন্তু আমি যদি বলতাম
যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু এরা কি একই সরলরেখার উপর রয়েছে? বলছি না। একই সরলরেখার উপর থাকতে গেলে তাহলে সি কে এরকম জায়গায় কোথাও একটা জায়গায় থাকতে হতো, এরকম কোথাও থাকতে হতো, তাহলে একই সরলরেখার উপর থাকতো। অর্থাৎ তিনটে বিন্দু দিয়ে যদি আমরা টেস্ট করে দেখি তাহলে ব্যাপারটা আমাদের আরো অ্যাকুরেট হবে, অর্থাৎ অ্যাকুরেসি লেভেলটা অনেকটা বাড়বে, যে আদেও তিনটে বিন্দু কি একই সরলরেখার উপরে থাকছে। দুটো তো অলওয়েজ থাকবে, কিন্তু দুটো বিন্দুতে যেমন একটা সরলরেখার সমীকরণ সবসময় আঁকা যাবে, কিন্তু তিনটে বিন্দুতে একটা সরলরেখার সমীকরণ নাও আঁকা যেতে পারে। যেমনটা আমি দেখেছিলাম, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সিটাকে এত দূর না দিয়ে যদি সিটাকে আমি এইখানেই দিয়ে দিই, সি যদি এইখানেই দিয়ে দিই, তাহলে সি একটা বিন্দু, তিনটে বিন্দুতে কি একটা সরলরেখা আঁকা যাচ্ছে? যাচ্ছে না। কিন্তু দুটো দুটো বিন্দু মিলে কিন্তু একটা সরলরেখা আঁকা যাচ্ছে। এর সাথে বি তে একটা সরলরেখা আঁকলাম, এর সাথে সি দিয়ে একটা আঁকলাম, এবং সির সাথে বি দিয়ে আঁকলাম, হয়ে গেল পুরোটা মিলে হয়ে গেল একটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। তাহলে সরলরেখা হলো না। সি কে যদি টেনে নিয়ে এসে এইখানে নিয়ে আসি, এ বি এর ওপরে নিয়ে আসি, তাহলে এই তিনটে বিন্দু, এই তিনটে বিন্দুতে একটা সরলরেখা আঁকা যাবে। তাহলে আমাকে সব থেকে অ্যাকুরেসি যদি বের করতে হয় যে সরলরেখা হবে কি হবে না, তাহলে মিনিমাম আমাকে তিনটে বিন্দু নিতে হবে। দুটো বিন্দুতে যেহেতু সবসময় সরলরেখা আঁকা যায়, তিনটে বিন্দুতে যেহেতু আঁকা নাও যেতে পারে, তাহলে এটা আদৌ কি সরলরেখা হবে কি হবে না, সেটা তার জন্য আমরা মিনিমাম তিনটে বিন্দুতে টেস্ট করে দেখবো। তো সেই বিন্দুগুলো কি করে বের করবো স্যার? এই সরলরেখার উপরে যে কোনো তিনটে বিন্দু কি করে বের করবো? ভেরি ইজি। বের করতে গেলে নিয়ম বলছি আমি, যেটা প্রথমেই বলছিলাম নিয়ম, এখান থেকে এক্স বা ওয়াই সমান কিছু একটা বের করো। এখানে যেমন এক্স প্লাস ওয়াই সমান 10 আছে, হয় এক্স সমান কিছু একটা লেখো, মানে এক্স লিখে তারপরে সমান চিহ্ন দাও, একদিকে এক্স কে রাখো, অথবা সমান চিহ্নের একদিকে ওয়াই কে রাখো, দুটোকে একসঙ্গে রেখো না। আমার মনে হলো এইদিকে আমি এক্স সমান রাখছি, এক্স সমান লিখছি, ডান দিকে কি ছিল? 10 ছিল। ওয়াইটাকে আমি বাদিকে রাখতে চাইনি, ওয়াইটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিয়েছি, ওয়াই চিহ্ন প্লাস ছিল, ওইদিকে গিয়ে মাইনাস হয়ে গেল। এবার দেখো যে ওয়াই এর মান যদি আমি এখানে যা লিখবো তার থেকে, মানে 10-এর থেকে সেই ওয়াইটা বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে এক্স। এক্স এর ভ্যালুটা হচ্ছে 10-এর থেকে ওয়াই এর বিয়োগফলের সঙ্গে সমান। যদি ওয়াই এর জায়গায় আমি এখানে 7 লিখি, তাহলে দেখো 10-এর থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? বিয়োগফল 3 হচ্ছে। সেই 3 মানেই হচ্ছে এক্স, ডান দিকে আছে, তখন এক্স হয়ে যাবে 3। আশা করি বুঝতে পেরেছো। আবার ওয়াই এর জায়গায় যদি আমি 2 লিখি, তাহলে 10 - 2, ওয়াই এর জায়গায় 2 লিখেছি, 10 - 2, 10 - 2 সমান কত হবে? 8 হবে। তাহলে বিয়োগফল যেটা হচ্ছে সেটাই হচ্ছে এক্স, তখন এক্স হয়ে যাবে 8। আমি যদি এখানে ওয়াই এর জায়গায় 4 লিখি, 4 লিখলে যেটা আসবে সেটা হচ্ছে, ওয়াই এর জায়গায় 4 লিখেছি, 10-এর থেকে 4 বাদ দিলে বিয়োগফলটা হচ্ছে 6, 6 সমান হচ্ছে ওয়াই। তাহলে দেখো বারে বারে যেটা হচ্ছে, এই এই দুটোর যোগফল 10 হচ্ছে, এই দুটোর যোগফল 10 হচ্ছে, এই দুটোর যোগফল 10 হচ্ছে, আমি যেটা একটু আগেই বলছিলাম। তাহলে এক্স, ওয়াই এর জন্য আমি একটা করে এক্স পাচ্ছি, ওয়াই যেরকম নেব সেই অনুসারে এই শর্তকে যদি মেনে চলতে হয়, সেই শর্ত মেনে চলে আমি একটা করে এক্স এর ভ্যালু পাচ্ছি। আবার ওয়াই এর মান 2 নিলে সেই 2 শর্তকে মেনে চললে, যে সমীকরণটা যদি সেই 2 শর্তটাকে মেনে চলে, মেনে চলার সঙ্গে সঙ্গে এর উপর নির্ভর করে আমি 8 পাচ্ছি। সেই ক্ষেত্রে এইটা হবে একটা আমার পয়েন্ট, যেখানে এক্স ও আছে ওয়াই ও আছে, একটা পয়েন্ট পেলাম। এটা হলো আর একটা পয়েন্ট, যার এটা এক্স এবং এটা ওয়াই, এটা আর একটা পয়েন্ট। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এটার যদি নাম দিই আমি, ধরো এটার নাম দিলাম, যেভাবে নাম দিয়েছি সেভাবে দিই। এটাকে আমি এ বলছি, এটাকে মনে করো বি বলছি, এটাকে মনে করো সি বলছি, তিনটে পয়েন্ট দিলাম। তাহলে এ সমান আমরা লিখতে পাচ্ছি 8,2, বি সমান লিখতে পাচ্ছি 3,7, আর সি সমান লিখতে পারছি, প্রথমে এক্স লিখবো আমরা, সেটাই লিখছি, সি সমান লিখতে পারবো হচ্ছে 6,4। এই তিনটে বিন্দু যদি আমি বসিয়ে দিই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এখানে এ আর বি বসানোই আছে, আমি বসাইনি কোনটা? সি। সি হচ্ছে 6,4। তো 6,4 যদি যাই, গ্রাফ পেপারে এরকম তোমার দাগ টানাই থাকবে, কোনো সমস্যা হবে না। আমরা গুনবো 1 2 3 4 5 6, 1 6 4, ওয়াই হচ্ছে 4, 2 3 4, এখানে একটা পয়েন্ট পেয়ে যাবো, যে পয়েন্টটাকে সি পয়েন্ট বলছি, এটাকে সি বলছি, এর কোঅর্ডিনেট হচ্ছে 6,4। তাহলে আমরা এখান থেকে ছবিটা আঁকতে পারলাম। এবং তোমরা একটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি, যে পয়েন্ট, অর্থাৎ এক্স এবং ওয়াই এর যে মান এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় বসে ডান দিকের সঙ্গে সমান হবে, সেই পয়েন্ট হচ্ছে এই সরলরেখার উপর অবস্থিত, এবং সেই পয়েন্টকে বলবো যে এই সমীকরণকে সিদ্ধ করছে, এই সমীকরণকে কি করছে? সিদ্ধ করছে বা স্যাটিসফাই করছে, এটা অঙ্কের ভাষায় বলবো। কি বললাম স্যার? এক্স এবং ওয়াই এর যে মান, অর্থাৎ এক্স এর জায়গায় যা লিখলে এবং ওয়াই এর জায়গায় যা লিখলে তার যোগফল
10 হবে, সেই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত হবে। তাহলে সেই বিন্দুটা বলবো পি, এই যে পিকিউ সরলরেখাকে স্যাটিসফাই করছে বা সিদ্ধ করছে। এটা মনে করো এখানে একটা পয়েন্ট আছে, মনে করো সেই 11,2, 11,2 এটা একটা স্পেসের উপর, এই একটা প্লেনের উপর অবস্থিত। তাহলে আমি যদি এক্স এর জায়গায় 11 লিখি, এক্স এর জায়গায় যদি 11 লিখি, বা এটা মুছে দিচ্ছি, এক্স এর জায়গায় যদি আমি 11 লিখি এবং ওয়াই এর জায়গায় যদি আমি 2 লিখি, তাহলে দেখতে পাচ্ছি 11 এবং 2 ইকুয়াল টু 13। ডান দিকে কত আছে? 10, সমান হচ্ছে না। তাহলে এই পয়েন্টটা স্বাভাবিকভাবেই পিকিউ সরলরেখার উপর অবস্থিত হবে না। অর্থাৎ এই যে পয়েন্টটা নিয়েছি, এই পয়েন্টটাকে যদি আমি টি নাম দিই, যার কোঅর্ডিনেট হচ্ছে 11 এবং 2, এই টি বিন্দু এই সরলরেখাকে কিন্তু সিদ্ধ বা স্যাটিসফাই করছে না। অর্থাৎ টি এর যে মান 11,2, সেই মান দ্বারা পিকিউ সরলরেখা সিদ্ধ হচ্ছে না। কাজেই এই বিন্দুটা এই পিকিউ সরলরেখার বাইরের দিকে অবস্থিত। যারা যারা সিদ্ধ করবে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর যে মানের জন্য, এক্স এর জায়গায় এবং ওয়াই এর জায়গায় সেই মানটা বসালে দুদিকে সমান হবে, সেই মান বলবো পিকিউ সরলরেখাকে সিদ্ধ করছে বা স্যাটিসফাই করছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এইখানে একটা সরলরেখার সমীকরণ কিভাবে আঁকতে, সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণকে কাজে লাগিয়ে কিভাবে আমরা লেখচিত্র আঁকতে হয় সেটা আমরা দেখলাম। এবার এরকম আরো কিছু উদাহরণ থাকতে পারে, আমি ইন জেনারেল একটু আলোচনা করি, তারপরে অঙ্ক করার সময় পার্টিকুলারলি একটা একটা ব্যবহার করে আমরা আলোচনা করব। তো অঙ্ক করার সময় সবসময় তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা, ওয়াই অক্ষরেখা আমি টানছি এবং এক্স অক্ষরেখা তুমি তোমাদের ইচ্ছা মতো ভাবে টেনে নেবে এবং দেখবে এরা পরস্পর যেন লম্ব হয়। এটাকে আমি ওয়াই এক্স বলছি, এক্স ও এক্স ড্যাশ, এটা জানো। এটাকে আমি ওয়াই বলছি, ওয়াই ও ওয়াই ড্যাশ, মানেও জানো তোমরা। এখন এই যে একটা গ্রাফ পেপারের আমি এক্স ওয়াই টেনেছি, গ্রাফ পেপার অবশ্যই এরকম পরপর দাগ দেওয়া থাকবে, স্কোয়ার আঁকা থাকবে, বর্গক্ষেত্র লেখা থাকবে, তোমরা জানো, আমি অঙ্ক করার সময় দেখাবো। এবার মনে করো যে আমি একটা ইকুয়েশন লিখেছি, দুটো সমীকরণ লিখেছি। এখানে সমীকরণ দেওয়া ছিল, বইয়ে দেওয়া আছে, মনে করো এরকম সমীকরণ দেওয়া আছে। সেটা হচ্ছে 2x প্লাস 3y, আমার ইচ্ছা মতো লিখছি, ইকুয়াল টু 13 লিখলাম, প্রথমে লিখেছিলাম। আর মনে করো x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 লিখলাম। তাহলে দুটো আলাদা আলাদা ইকুয়েশন, দুটো আলাদা আলাদা ইকুয়েশন। এখানে এক্স এবং ওয়াই এর কিছু শর্ত মেনে চলবে, সেই শর্ত মেনে এখানে 2খানা এক্স তার সাথে 3খানা ওয়াই যোগ করলে 13 হবে। যারা যারা এই শর্ত মেনে চলবে তারা তারা একটা সরলরেখার উপর থাকবে। যারা যারা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এই শর্ত মেনে চলবে তারা তারা আলাদা একটা সরলরেখার উপর থাকবে। দুটো ইকুয়েশনটাকে যদি 1 নম্বর নাম দিই, এটাকে যদি 2 নম্বর নাম দিই, তাহলে দেখতে পাচ্ছ দুটো ইকুয়েশন আলাদা। এবার এই দুটো ইকুয়েশন যদি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে এদের যদি আমি ছবি আঁকি, যদি ছবি আঁকা যায়, ছবি আঁকলে মনে করে একটা ছবি আমি এরকম পাবো, এরকম পাবো, আর একটা ছবি আমি এরকম পাবো। আমি কথার কথা বলছি, এটা এরকম নাও হতে পারে, আমি এরকম পাবো। দুটো ছবি আমি এরকম পেলাম, এখানে পেলাম। এটা হচ্ছে মনে করো এবি সরলরেখা পেলাম, আর একটা পেলাম সিডি সরলরেখা পেলাম। তো দেখতেই পাচ্ছ এই এবি সরলরেখার ওপরে, অর্থাৎ এবি, এ থেকে বি পর্যন্ত যদি মনে করো এটা হচ্ছে এবি, 1 নম্বরটা হচ্ছে এবি সরলরেখা, আর 2 নম্বরটা হচ্ছে সিডি সরলরেখা। তো এবি সরলরেখার উপরে যে সমস্ত বিন্দুগুলো থাকবে তাদের এক্স এবং ওয়াই দ্বারা এই 1 নম্বর সমীকরণটা সিদ্ধ হবে, স্যাটিসফাই করবে। এক্স এর জায়গায় সেই মানটা এবং ওয়াই এর জায়গায় সেই মানটা বসিয়ে দিলে তার সঙ্গে 13 সঙ্গে সমান হয়ে যাবে। এবং এটা যদি 2 নম্বর থেকে পাই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 থেকে যদি সিডি সরলরেখা পাই, তাহলে সেই সমস্ত বিন্দু যারা কিনা এক্স আর ওয়াই যোগ করলে 5 হবে, তারা এই সরলরেখার উপর অবস্থিত হবে। এটা আমরা বুঝতে পারছি, সিদ্ধ করবে। এবার দুটো সরল রেখা যেখানে এসে মিশেছে, এই যে জায়গা, এইটা হচ্ছে একটা কমন জায়গা, এটা একটা সাধারণ জায়গা। আমরা এটা জানি, যদি এটা একটা রাস্তা কল্পনা করি এবি, আর সিডি কে আর একটা রাস্তা কল্পনা করি, হামেশাই দেখবে তোমরা যে দুটো রাস্তা পরস্পরের সঙ্গে কোথাও না কোথাও মেশে। যদি মেশে ভালো, না মিশলো না, মেশে। তাহলে যে জায়গাটা মিশছে, যে জায়গাটায় মিশছে সেই মোড়টাকে আমরা বলছি, সেই মোড়কে বলছি যে কমন পয়েন্ট। কার কমন পয়েন্ট? এই এবি সরলরেখারও কমন পয়েন্ট বা এবি রাস্তারও কমন পয়েন্ট। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যদি আমি হাঁটতে হাঁটতে কখনো যাই, তাহলে আমাকে একসময় এখানে আসতে হবে, মনে করো এই বিন্দুটা হচ্ছে পি। আবার সি থেকে ডি পর্যন্ত যদি আমি চলতে চলতে আসি, তাহলেও আমার একসময় পি এর উপর দিয়ে যেতে হবে। তাহলে পি হচ্ছে একটা সাধারণ বিন্দু, পি হচ্ছে একটা সাধারণ বিন্দু, সাধারণ বিন্দু। বা দেখতে পাচ্ছি দুটো সরলরেখা এখানে এসে পিতে এসে ছেদ করেছে, মানে একে অপরের উপর দিয়ে চলে গেছে, একে আমরা বলবো ছেদ বিন্দু, বা একে আমরা বলবো সমাধান বিন্দু। কেন কথাগুলো বলছি? সমাধান বিন্দু। অর্থাৎ এই পয়েন্টটা, এর যা
কোঅর্ডিনেট হবে, আমি যদি গুনি, আমি গুনে দেখবো ধরো কোঅর্ডিনেট হচ্ছে x ইকাল টু 2 হবে, y ইকাল টু 3 হবে, পি এর যে কোঅর্ডিনেট হবে স্থানাঙ্ক, তাহলে এই বিন্দুটা এবির উপরে অবস্থিত যেমন আছে তেমন সিডির উপরেও আছে, অর্থাৎ পি এর যে ভ্যালু বেরিয়েছে x সমান 2 এবং y সমান 3, এইটা এই সমীকরণকেও সিদ্ধ করবে, প্রথমটাকেও সিদ্ধ করবে এবং এটাকেও সিদ্ধ করবে। এই পি বাদে আর কোনো বিন্দু পাবো না যারা কিনা দুটোকেই সিদ্ধ করবে। অর্থাৎ তোমরা দেখো x এর জায়গায় যদি আমি 2, এখানে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, x এর জায়গায় যদি 2 বসাই তাহলে 2x প্লাস 3y ছিল, 2x এর জায়গায় 2 বসিয়ে দিলাম, 3 তার জায়গায় 3 বসিয়ে দিলাম, কারণ y এর ভ্যালু 3, এটা হচ্ছে 2 দুগুণী 4, 3 3 9, হয়ে গেল 13, ডান দিকে 13 ছিল। ওকে, আর একটা ইকুয়েশন ছিল যেটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 ছিল, দেখো x এর জায়গায় 2 বসাচ্ছি, y এর জায়গায় 3 বসাচ্ছি, যোগ করলে কত হচ্ছে 5, ডান দিকে 5 ছিল। তাহলে দেখতে পাচ্ছি এই একটা বিন্দুই আছে যারা কিনা এই দুটো সরলরেখার উপর পরস্পর অবস্থিত, অর্থাৎ এইটা হচ্ছে পরস্পরের সমাধান বিন্দু বা ছেদ বিন্দু বা সাধারণ বিন্দু, এটা আমরা বলতে পারি। আমাদের এই বিন্দুগুলোকে বের করতে হবে কমন পয়েন্ট। এবার এরকম হতে পারে স্যার, এরকম হতে পারে যে এরকম কি কোনো সরলরেখা পাওয়া যাবে যে সরলরেখার এরকম কোনো সাধারণ বিন্দু বা ছেদ বিন্দু বা সমাধান বিন্দু থাকবে না? হ্যাঁ, থাকতেই পারে। সেরকম কিরকম, সেটা দেখতে গেলে আমরা একটু ছবি এঁকে দেখি। এরকম বিভিন্ন রকম কেস থাকতে পারে, বিভিন্ন রকম ঘটনা থাকতে পারে, সেই ঘটনাগুলো আমরা পরস্পর দেখি। আমি আবার এখানে একটা অক্ষরেখা টানলাম, মনে করো এইখানে একটা সরলরেখা এইভাবে গেছে, এর একটা সমীকরণ আছে, যাই হোক না কেন, 3টে বিন্দু নেব সরলরেখার উপরে, প্রথমে একটা নিলাম, দুটো নিলাম, 3টে নিলাম, ইচ্ছা মতো 3টে নিয়েছি, স্কেল দিয়ে জুড়ে দিয়েছি, যেটা হয়েছে সেটাকে বলছি একটা সরলরেখা, হলো এই সরলরেখা। আমি আর একটা সরলরেখা নিলাম, মনে করো এরকম আসছে, এরকম আসছে সরলরেখাটা, হাতে আঁকছি তো একটু, এটার নাম দিচ্ছি সি এবং ডি। কিরকম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, জুড়ে দিলাম, জুড়ে দিলে একটা সরলরেখা পেয়ে গেলাম। তাহলে যদি বলি এদের ছেদ বিন্দু কি হবে, কোথায় এসে এরা পরস্পর মিশছে? না, কোথাও মিশছে না, কারণ এ বি সরলরেখা যে ছবিটা এঁকেছি এবং সিডি সরলরেখার যে ছবিটা এঁকেছি এরা পরস্পর সমান্তরাল। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে এই সরলরেখার মাঝখানের যে গ্যাপ, সেই গ্যাপটা সবসময় সমান। এখানে গ্যাপ যদি 4 সেন্টিমিটার হয়, তো এখানেও গ্যাপটা আছে 4 সেন্টিমিটার এবং এখানেও গ্যাপটা 4 সেন্টিমিটার। এটাকে যতদূর তুমি টেনে নিয়ে যাবে গ্যাপটা সবসময় ইকুয়ালি থাকবে। যদি ইকুয়াল থাকে তাহলে না কেউ কারোর কাছে আসছে না দূরে সরে যাচ্ছে, তাহলে মিশবে কোথায়? কোথাও মিশবে না। অর্থাৎ এদের কোনো ছেদ বিন্দু নেই, ছেদ বিন্দু নেই, অর্থাৎ সমাধান বিন্দু নেই। তো সমাধান বিন্দু নেই মানে এটা হয়ে গেল পরস্পরের সমান্তরাল সরলরেখা। অর্থাৎ এর কোনো এরকম পি এর ভ্যালু পাবো না, আগে যেমন পেয়েছিলাম পি এর ভ্যালুটা লিখছিলাম 2,3, এখানে এরকম কোনো পি জাতীয় কিছু পাবো না যেটা কিনা এর উপরে অবস্থিত এবং এর উপরে অবস্থিত। তো এই ধরনের কেস, এই ধরনের অঙ্ক আমরা বইয়ে যেটা আছে সেই বইয়ে করার সময় আমরা দেখতে পাবো। তাহলে আমাদের যে বিষয়টা আমরা আলোচনা করলাম, যে বিষয়টা আমরা শিখলাম, সেই বিষয়টা হচ্ছে একটা সরলরেখা দেওয়া থাকলে সেই সরলরেখা দেওয়া থাকা মানে সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, এক্স আর ওয়াই দিয়ে কিছু একটা লিখে সেই সরলরেখাকে প্রকাশ করা হবে। সেই সরলরেখার উপর যতগুলো বিন্দু আছে তাকে একটা অঙ্কের মাধ্যমে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে এক্স এবং ওয়াই দিয়ে প্রকাশ করা হবে। সেই জায়গা থেকে তার একটা ছবি এঁকে আমাকে দেখাতে হবে। ছবি আঁকার নিয়মটা বলে দিয়েছিলাম এই ক্ষেত্রে। স্যার যদি এই ক্ষেত্রে ছবি আঁকতাম কি হতো, মনে করেন 2x প্লাস 3y ইকুয়াল টু 13, এই ক্ষেত্রে কি করে আমি 3টে বিন্দু বের করতাম? 3টে বিন্দু বের করতে গেলে আমি বলেছি একই নিয়ম, এক্স কে অথবা ওয়াই কে যে কোনো একদিকে আমরা রাখবো। মনে করো আমি এটা লিখছি 2x ইকুয়াল টু, এখানে আছে 13 মাইনাস 3y প্লাস 3y ওইদিকে পাঠিয়ে দিলাম, মাইনাস 3y হয়ে গেল। আমি বলছি এক্স সমান কত জানতে চাইছি, তাহলে এখানে এক্স সমান কি অবস্থা আছে, 2r(x) গুণ আকারে আছে, 2কে আমি সমান চিহ্নের পাশে পাঠিয়ে দিলাম, 2কে সমান চিহ্নের পাশে পাঠিয়ে দিলে ওই পাশে যারা আছে তার নিচে ভাগ হয়ে যাবে, জানো গুণ ওই পাশে গিয়ে ভাগ হয়, এটা সমান এক্স এর ভ্যালু হলো। এইবার তুমি এখান থেকে যেটা করবে এক্স এবং ওয়াই ভাবে লিখবে, সেই অনুসারে আমি এখানে কিছু একটা মান ধরবো। মনে করো এখানে ওয়াই সমান যদি আমি 1 ধরি, ওয়াই সমান যদি 1 হয় তাহলে 3 ইন্টু 1 সমান 3, 13 থেকে 3 বাদ দিলে কত থাকে? 10 থাকে। তাহলে উপরে 10, ওয়াই যদি 1 হয় তো নিচে হচ্ছে 10, সরি উপরে হচ্ছে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, সেই 5 মানে হচ্ছে ডান বাঁদিকের এক্স। তাহলে এটা হয়ে গেল 5। ওয়াই সমান যদি 3 ধরি, যেটা ধরেছিলাম ওয়াই সমান যদি 3 ধরি, দেখো ওয়াই সমান 3 হচ্ছে আমাদের সমাধান, ওয়াই সমান যদি 3 ধরি তাহলে 3 ইন্টু ওয়াই এর মান 3, তাহলে 9 হচ্ছে। 13 থেকে 9 বাদ দিলে 4 থাকে,
তাহলে উপরে 4 থাকছে, নিচে হচ্ছে 2। 4 কে 2 দিয়ে ভাগ করলে উত্তর হচ্ছে 2। বাদিকে x আছে, x হচ্ছে 2 এর সঙ্গে সমান, দেখতে পাচ্ছ? এটা হলো 2,3। আবার এখানে যদি আমি আরেকটা ভ্যালু ধরি, এটা যদি ধরি, আমি মনে করো একটা ভুল ভ্যালু ধরছি, কিভাবে হবে? মনে করো আমি y এর মান ইচ্ছা মতো ধরছি, সেই ইচ্ছা মতো অনুসারে x পাচ্ছি। y এর মান মনে করো যদি আমি 0 ধরতাম, কি হতো? y এর মান মনে করো 0 ধরতাম, অসুবিধা কি করে হচ্ছে? তাহলে 3 এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যেত এটা, তাহলে উপরে 13ই থাকতো। 13 কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগফল কত হতো? 6.5। আমরা এই ধরনের পয়েন্ট দিয়ে যদি কোনো বিন্দু আসে, সেই বিন্দুকে আমরা অ্যাভয়েড করব, সেই বিন্দুকে আমরা কনসিডারেশনের মধ্যে আনবো না। অর্থাৎ আমাদের গ্রাফে যে পেপারগুলো দেওয়া থাকবে, ঘর আঁকা দেওয়া থাকবে, সেখানে আমরা পূর্ণ সংখ্যায় ধরবো, ফ্র্যাকশনে ধরবো না। রিয়েল নাম্বার সিস্টেমে তোমরা পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, ধনাত্মক সংখ্যা, এগুলো বিভিন্ন কিছু আলোচনা করেছে। অর্থাৎ আমরা এখানে পূর্ণ সংখ্যায় ধরবো। এক্স এর মান প্লাস এক্স এর মান এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে -1, -2, -3, এই জাতীয় ধরবো, কোনো ভগ্নাংশে আমি ধরবো না। তো এইখানে ভগ্নাংশ চলে আসছে, সেই হিসাবে এটা বাদ দেবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমি y এর মান আমি 0 নেব না, 0 নিয়ে ছবিটা আঁকবো না। তাহলে y এর মান কি নিতে পারি? y এর মান স্যার এখানে যদি 2 নিই, দেখি 2 নিলে কি হয়। y এর মান যদি 2 নিতাম তো 3 দুগুণী 6 হতো। 13 থেকে 6 বাদ দিলে উপরে 7 থাকতো। 13 থেকে 3 দুগুণী 6, 7 থাকতো। তাহলে 7/2 হতো, 7/2 সমান 3.5। তাও নিতাম না। তাহলে তুমি বুঝতেই পারছো যে এইখানে যদি নিচে যদি বিজোড় সংখ্যা নিত, উপরে জোড় সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে আমি কত নেবো? এখানে 5 নিতে পারি। 5 নিলে যেটা দাঁড়াতো, হ্যাঁ 5 একটা ভালো সংখ্যা। দেখো 5 নিলে যেটা দাঁড়াচ্ছে, আমি এটা লিখবো 5 এর বেলায়। 5 নিলে 3 into 5 equal to 13, 3 পাঁচা কত হচ্ছে? 15। প্লাস মানে আছে, আমি এইভাবেই বোঝাবো। 13 টাকা আমার কাছে আছে, 15 টাকা পাবে। এই দিয়ে দিলে কি হয়? এখনো 2 টাকা আমি দেনা আছে। তাহলে উপরে ভ্যালুটা কত হলো? যখন y সমান 5 বসাচ্ছি, উপরের ভ্যালুটা আসছে -2। নিচে কত আছে? 2 আছে। 2 2 কেটে গিয়ে -1। সেই ক্ষেত্রে x এর ভ্যালু কিন্তু -1 আসছে। আমরা এটা বুঝতে পারবো। অর্থাৎ সরলরেখাটা তখন বুঝতে পারছি, সরলরেখাটা এই এই যে সরলরেখার সমীকরণ যেটা হবে, x -1 হওয়া মানে কোন দিকে ঢুকে গেছে? বা দিকে ঢুকে গেছে। সরলরেখাটা সেকেন্ড কোয়াড্রান্টে চলে গেছে। কারণ সেকেন্ড কোয়াড্রান্টে বুঝতে পারছো যে বিন্দুটা পেলাম, ওটা হচ্ছে -1, 5, -1, 5, অর্থাৎ মাইনাস, তারপর এটা হচ্ছে প্লাস। মাইনাস আর প্লাস কোথায় অবস্থিত থাকে? সেকেন্ড কোয়াড্রান্টে। কোয়াড্রান্টে x মাইনাস y প্লাস। তাহলে বুঝতে পারছো সরলরেখাকে টেনে আমি বাড়িয়ে দিয়েছিলাম। ওই এক্সটেনশন পার্ট যেটা কিনা সেকেন্ড কোয়াড্রান্টে ঢুকে গেছে, সেই কোয়াড্রান্টের একটা পয়েন্ট হচ্ছে -1 আর 5। তাহলে এরকম আমরা বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম কেস থাকবে অঙ্কের ক্ষেত্রে, সেইগুলোকে আমরা গ্রাফ পেপারের সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন করে বা ছবি এঁকে আমরা দেখবো। চলো আমরা এবার অঙ্কগুলো করি পরপর।